আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজওয়ান ইকবাল রোহান। আপনাদের সেকেন্ড ব্যাচের জন্য মনে হয় আমার এটা প্রথম ক্লাস। আজকের ক্লাসটা হলো ওয়েব ডেভেলপমেন্ট বেসিক, যা আপনার ডিজিটাল মার্কেটিং এর জন্য লাগবে। ক্লাসের মধ্যে হলো আমি আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট দেখাবো যতটুকু আপনার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে দরকার হবে। আপনারা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে কে কতটুকু জানেন? ওয়েব ডেভেলপমেন্ট কি? ওয়েবসাইট কি বলতে পারবেন? ওয়েবসাইট কি, কেন ব্যবহার করা হয়? ওয়েবসাইট হলো কোনো অর্গানাইজেশন, পার্সোনাল অথবা যে কোনো রকম কোনো ইনফরমেশন যা আমি ওয়ার্ল্ড ওয়াইড অথবা আমার কোনো একটা নির্দিষ্ট এরিয়াভুক্ত জায়গায় আমি এটা প্রচার করতে চাই অথবা এটার একটা পরিচিতি চাই। ওয়েবসাইট দুই রকমের আছে, একটা হলো সিঙ্গেল পেজ আর একটা হলো ডাইনামিক। সিঙ্গেল পেজ ওয়েবসাইট হলো যেটা আমরা এখানে সবাই ইন্টারমিডিয়েট পাস না, তাহলে আমরা হয়তো আইসিটির মধ্যে সিঙ্গেল পেজ আর ডাবল ডাইনামিক সম্পর্কে জানি। সিঙ্গেল পেজ হলো একটা পেজ থাকবে, ওটার মধ্যে একটা পেজের মধ্যে সবকিছু থাকবে। আর ডাইনামিক হলো এটার মধ্যে বিভিন্ন রকমের পেজ থাকবে, একটার মধ্যে লগ ইন পেজ, লগ ইন করবে ইউজার, অর্ডার করবে প্রোডাক্ট, তারপরে যে কোনো রকমের হইতে পারে, কিন্তু অনেকগুলো পেজ থাকবে। এটা হলো ডাইনামিক পেজ। এখন আমরা শুরুতে কয়েকটা ওয়ার্ডের সাথে একটু পরিচয় হই। প্রথমত হলো সিএমএস। সিএমএসটা কি? সিএমএস হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস হলো এই ওয়েবসাইটেরই একটা সেক্টর, যেটা নিয়ে আমরা ফুল ডিজিটাল মার্কেটিং এর সবকিছু নিয়ে কাজ করব। ওই সেক্টরটা হলো সিএমএস। সিএমএস মানে হলো বুঝালো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা দিয়ে হলো বিভিন্ন অর্গানাইজেশন, যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা, আরো কিছু আছে জনপ্রিয় হলো ওয়ার্ডপ্রেস আর জুমলা। এই দুইটা হলো আপনার কন্টেন্টটা, আপনার মনে করেন কন্টেন্ট, ছবি আর যে কোনো রকমের কিছু আপনি যেন কোনো কোডিং ছাড়া, কোনো প্রকার কোড করা ছাড়া এটা যেন আপনি ম্যানেজ করতে পারেন, ওইটার জন্য হলো এই অর্গানাইজেশনগুলো একটা ওয়েবসাইট বানাইছে। এই ইয়াতে হলো আপনাদের যেমন একজন ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানায়, একটা ওয়ার্ডপ্রেসের মধ্যে অথবা জুমলার মধ্যে যে কিছু ফুললি একটা ওয়েবসাইট তার আসে, তার কোনো রকম কোডিং এর প্রয়োজন নাই, তার কোনো রকম কোডিং করার প্রয়োজন হইতেছে না। এই জন্য এটা হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যে আপনার কন্টেন্টটা আপনি ম্যানেজ করবেন। এটা আরেকজন আপনাকে ইয়াটা দিয়ে রাখছে, আরেকজন ডেভেলপাররা একটা অর্গানাইজেশন বানায় রাখছে, এটা যেন আপনারা কোনো কোডিং ছাড়াই এই অর্গানাইজেশনে আপনার কন্টেন্টগুলো ম্যানেজ করতে পারেন। আচ্ছা, তারপরে ডোমেন হোস্টিং। ডোমেন হোস্টিং আমরা কে চিনি বলেন? ডোমেন হচ্ছে যে একটা ওয়েবসাইটের যে নাম থাকে এরকম পরিচিতি। আচ্ছা, ওয়েবসাইটে একটা জায়গা রাখার জন্য ইন্টারনেটে একটা হোস্টিং এর প্রয়োজন হয়। আচ্ছা, আমি এক্সপ্লেন করি। প্রথম আসি হলো হোস্টিং এ। হোস্টিং হলো আমাদের ফোনে, সবার ফোনে স্টোরেজ থাকে না, 128, 512, 64। এই স্টোরেজ ক্লাউডেও কিছু স্টোরেজ আছে, যেমন আমাদের গুগল থেকে 15 GB ক্লাউড স্টোরেজ দেওয়া হয়। এখন আমাদের ওয়েবসাইটটার মধ্যে বিভিন্ন রকমের কন্টেন্ট, বিভিন্ন রকমের ফাইল থাকে। যেমন আমরা একটা ওয়েবসাইটের মধ্যে একটা ছবি আপলোড করছি, এই ছবিটা কোথায় থাকে? এরপরে আমাদের বিভিন্ন রকমের ডাটা আমাদের যা করা থাকে, এরপর ডাটাবেসের মধ্যে অনেক রকমের ডাটা থাকে, এগুলো কোথায় থাকে? এগুলা একটা ক্লাউড স্টোরেজের মধ্যে রাখা হয়, যে ক্লাউড স্টোরেজটা আমাদের কিনতে হয়। এই ক্লাউড স্টোরেজ হলো একটা ওয়ার্ল্ড ওয়াইড বিশাল একটা সার্ভার আছে। এই সার্ভার থেকে হলো আমরা যখন পে করি তখন আমাদের নিড অনুযায়ী তারা আমাদের একটা
ক্ষুদ্র একটা ইয়া দেয় ওইখান থেকে, যেমন 10 GB 20 GB 100 GB এরকম একটা স্পেস দেয় আমাদের ওয়েবসাইটটা রাখার জন্য। এই ওয়েবসাইটটা রাখার জন্য যে স্পেসটা দেয়, এই স্পেসের মধ্যে আমরা সম্পূর্ণ একটা অ্যাক্সেস পাই একটা ফাইল ম্যানেজারের মতো। যেমন আমরা ফোনের 10 GB স্টোরেজ যেভাবে অ্যাক্সেস করতে পারবো, যেভাবে ফাইল রাখতে পারবো ওইভাবে, কিন্তু এটা হলো আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারতেছি, এটা সুবিধা। আর ডোমেন হলো আমার একটা পরিচিতি, আমার ওয়েবসাইটটার একটা পরিচিতি। মনে করেন আমার ওয়েবসাইটটার কিভাবে, আমার ওয়েবসাইটটা কিভাবে অন্য একটা ওয়েবসাইট থেকে আলাদা হবে, ডিফারেন্স কি দিয়ে হবে, একটা ডোমেন দিয়ে। facebook.com youtube.com এই যে ইয়াগুলা নামগুলো, এই নামগুলা হলো হোস্টিং, সরি ডোমেন। ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সম্পর্কে ধারণা আপনার থাকার কথা। ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সম্পর্কে একটা ধারণা দেন। ফ্রন্ট এন্ড হচ্ছে যে একটা ওয়েবসাইটের মধ্যে আমরা ফার্স্টে যখন ঢুকি, যে বিভিন্ন ডিজাইনগুলো আছে, বিভিন্ন ইন্টারেকশনগুলো, অ্যানিমেশনগুলো, এগুলো হচ্ছে যে ফ্রন্ট এন্ডের কাজ আর কি। তারপর যে ব্যাক এন্ড হচ্ছে যে বিভিন্ন ডাটাগুলো আমরা যে পাই, এখানে ক্লিক করলাম এই কাজটা করবে বা একটা ডাটা আসবে, এগুলো হচ্ছে ব্যাক এন্ডের। আচ্ছা আমি এক্সপ্লেন করি। ফ্রন্ট এন্ড হলো আমার ক্লায়েন্টদের জন্য, আমার ক্লায়েন্টরা যা দেখবে। আমি একটা ওয়েবসাইট বানাবো, যেই সেক্টরগুলা আমার ক্লায়েন্ট দেখতেছে, একজন নর্মাল মানুষ, আমি facebook.com ঢুকতেছি, এই facebook.com ঢুকার পরে আমি যে ইন্টারফেসটা দেখতেছি, এটা পুরাটা হলো ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ড হলো যে ইয়াটা একজন নর্মাল কেউ দেখবে না, এটা হলো ব্যাক এন্ড। যেমন আমার ওয়েবসাইটের মধ্যে কিভাবে একটা ডাটা আরেক জায়গায় যাইতেছে, এটার যে অ্যালগরিদমটা, ফেসবুকের একটা অ্যাড কিভাবে আমাকে দেখাইতেছে, কেন আমার কোন ডাটাটা সে ইউজ করতেছে, এটা আমি জানি না, এটা শুধু ফেসবুক জানে। এই অ্যালগরিদমটা হলো ব্যাক এন্ড। আমার কোন থিমের থেকে আমি কোন থিম দিয়ে আমি আমার সাজাইছি, ওয়েবসাইট সাজাইছি, এটা হলো ব্যাক এন্ড। কোন প্লাগইনস ব্যবহার করে আমি লগ ইন সিস্টেম বানাইছি, এটা হলো ব্যাক এন্ড। মানে যেই জিনিসগুলা আমি ডেভেলপ করতেছি শুধু আমি জানবো, একদম নর্মাল মানুষ যে আমার ওয়েবসাইটে ঢুকতেছে, ওয়েবসাইট ভিজিট করতেছে, সে দেখবে না। এই জিনিসটা হলো ব্যাক এন্ড। আর যেটা সে দেখবে, যে ইউআই, যে সুন্দর ডিজাইনটা, যে ইয়াটা আমরা রেডি করবো, থিমিং, তারপর আরো বিভিন্ন ইয়া দিয়ে যে ইয়াটা রেডি করবো, এই সব কিছু হলো ফ্রন্ট এন্ড। আচ্ছা ওয়ার্ডপ্রেস কি বলেন? ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে আমরা যে কোডিং ছাড়াই বিভিন্ন কন্টেন্ট ম্যানেজ করতে পারি আমাদের পারফেক্ট অ্যান্সার। ওয়ার্ডপ্রেস হলো একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যা দিয়ে আমরা আমাদের কন্টেন্ট ম্যানেজমেন্ট করি। কন্টেন্ট বলতে আমাদের পেজ, মানে আমরা ফেসবুকে অনেক রকমের পোস্ট করি না, এই সবগুলাই আমার হলো একটা ওয়ার্ডপ্রেসের মধ্যে, একটা ব্লগিং সাইটের মতো। এখন ওয়ার্ডপ্রেস কিন্তু একমাত্র সিএমএস না, সিএমএস হলো অনেক বড় একটা সেক্টর, এর মধ্যে অনেক রকমের অনেক প্ল্যাটফর্ম আছে যারা অনেক কিছু প্রোভাইড করে। কিছুগুলা প্রিমিয়াম, কিছুগুলা অনেক জনপ্রিয়, কোনো কিছু কম জনপ্রিয়। এর মধ্যে ওয়ার্ডপ্রেসটা হলো মোটামুটি জনপ্রিয়। আচ্ছা, ওয়ার্ডপ্রেস সিএমএস হিসেবে কিভাবে কাজ করে? ওয়ার্ডপ্রেস সিএমএস হিসেবে কিভাবে কাজ করে, ইয়াতে যদি আমরা যাই, আমরা মনে করেন একজন ফটোগ্রাফার যদি তার কন্টেন্টগুলা, তার কন্টেন্ট হলো তার ছবি ম্যানেজ করতে যায়, তার কিছু অপশন আছে। প্রথমত আমি ধরি ফেসবুক, সে ফেসবুকে আপলোড করতে পারবে ছবিগুলা, যে আমি ফেসবুকে ছবিগুলো আপলোড দিলাম, এটা রিচ বাড়লো, এটাতে অনেক মানুষ দেখলো, অনেক কিছু হলো। এখন সিএমএস এর মধ্যে এই ফেসবুকের ইয়াগুলা পোস্টটা, মনে করেন আমি 50টা পোস্ট করছি, হ্যাঁ, আমার ছবি, ফটোগ্রাফার অবশ্যই 50-100 এমন ছবি থাকবে তার কাছে। 50টা পোস্ট করার পরে আমার একদম নিচের যে পোস্টটা, এই পোস্টটা কিন্তু আর রিচ পাইতেছে না, মানুষ এটা দেখতেছে না। মানুষ স্ক্রল করতে করতে একদম নিচ পর্যন্ত যাবে না আমার এই ছবিটা দেখতে। ওই জন্য হলো আমাদের এই সিএমএসটা দরকার। সিএমএস
কিভাবে কাজ করে এটা হলো, মনে করেন আমি আমার সব রকমের ছবি আমি ইয়াতে একটা গ্রিড আকারে আপলোড করে রাখতে পারবো। আমি আমার নিড অনুযায়ী কোনটা সামনে থাকবে, কোন ছবিগুলা কিভাবে থাকবে, ছোট কতটুকু থাকবে, সব কিছু অনুযায়ী আমার ওয়েবসাইটের মধ্যে আমি এগুলো সাজায় রাখতে পারবো পোর্টফোলিও হিসাবে, যে আমি একজন ফটোগ্রাফার, আমার এই ইয়াগুলা। যেমন এরপরে যদি আমি ফেসবুকে ইয়া করি যে হ্যাঁ আমি এই ফটোগ্রাফিটা করি, এটার একটা পোস্ট করলাম যে হ্যাঁ এটা আমার ছবি, পোস্টের উপরে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম যে rohansphotography.com। দেওয়ার পরে সে কি করতেছে, সে যখন তার কাছে এটা যখন ভালো লাগতেছে তখন সে এই ওয়েবসাইটে ক্লিক করে সে আমাদের ল্যান্ডিং পেজে চলে যেতেছে, ওয়েবসাইটে চলে যেতেছে। তখন সে সব কিছু একটা ধারণা পেয়ে যাবে যে আমরা কিসের ছবি তুলি। ওইখানে আমরা এটা ক্যাটাগরাইজ করতে পারি যে আমরা আমাদের মানে অনেক রকমের ছবি আছে, অ্যানিমাল পিকচার, নেচার পিকচার, তারপরে অনেক রকমের ইয়া দিয়ে আমরা সেভ করে রাখতে পারি। ওইখানে সে নিজের মতো করে যে তার কোনো ছবি দরকার হলে সে ওইখান থেকে সুন্দর মতো নিয়ে কাজ করতে পারতেছে। এই জন্য কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা হলো একটা জরুরি। এখন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কিন্তু আমাদের ই কমার্সটা পড়ে, আমাদের প্রোডাক্ট কিন্তু একটা কন্টেন্ট। এখন প্রোডাক্ট একটা কন্টেন্ট হলে তাহলে অবশ্যই আমাদের ই কমার্স ম্যানেজমেন্টটাও সম্ভব কন্টেন্ট ম্যানেজমেন্টে। এজন্য মনে করেন আমি যদি একটা ইয়াতে যাই, এটা হলো একটা ওয়ার্ডপ্রেস সাইট অ্যাজ ইউজুয়াল। এখন এটার মধ্যে হলো দেখেন কিছু ই কমার্স প্রোডাক্ট আছে, এরকম অনেক আছে। এগুলোর মধ্যে আপনারা দেখবেন কি ই কমার্স এই যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো হলো একটা কন্টেন্ট হিসাবে আপলোড করা। হ্যাঁ, এখন কন্টেন্ট হিসাবে আপলোড করার ক্ষেত্রে আপনার এই ওয়েবসাইটটাতে আপনারা তাহলে একটা ই কমার্স সাইট হিসেবে ব্যবহার করতে পারতেছেন, যেহেতু আপনার কন্টেন্টের মধ্যে আপনার এই ফিজিক্যাল প্রোডাক্ট তারপরে ভার্চুয়াল প্রোডাক্টগুলো আপনার আপলোড করতে পারতেছেন। তাহলে এটা আপনার একটা কন্টেন্টের মধ্যে আপনি ই কমার্স ম্যানেজ করতে পারতেছেন। তাহলে আমাদের হলো ওই ছবির ক্ষেত্রে একই জিনিস। যেমন আমাদের বর্তমানে একটা মারাত্মক স্ট্র্যাটেজি দেখি, যা ঢাকায় অথবা ভার্চুয়াল বিভিন্ন ইয়েতে মানুষ এখন প্রোডাক্ট ইয়া করে, ফেসবুকে বিভিন্ন ভিডিও বানায়, শর্ট ভিডিও, অ্যাড রান করে, অ্যাড ক্যাম্পেইন করে। মনে করেন একটা টি শার্টের, ফেসবুকে ঢুকলে দেখবেন টি শার্ট অথবা ট্রাউজার এগুলার অ্যাড বানাইতেছে, অ্যাড বানায় এগুলা ফেসবুকে ইয়া করতেছে। এখন এই ক্ষেত্রে কি হয়, মনে করেন একটা ইয়ে আপলোড করলো, আমি হলো প্রথমত যা হলো ওয়েবসাইট না থাকলে কি সমস্যা হবে তাদের, একটা অ্যাড রান করলো, সে একটা টি শার্টের অ্যাড রান করলো, মনে করেন শর্ট স্লিভ টি শার্ট। এখন এটার মধ্যে সে অবশ্যই তার এই পুরাটা অর্গানাইজেশন একটা টি শার্ট বেসড না, আরো অনেক প্রোডাক্ট তার আছে। এখন সে প্রোডাক্ট আপলোড করলো 10টা প্রোডাক্ট, 20টা, 50টা আপলোড করলো। ওই যে একটু আগে যা বললাম তার একদম নিচের যে টি শার্টের ডিজাইন এটা একদম নিচে পড়ে গেছে না, একটা মানুষ ওই নিচে পর্যন্ত যাবে না। আর আপনার ফেসবুকে মার্কেট প্লেসের একটা অপশন আছে যেটার মধ্যে কেনা বেচার কোনো ইয়া নেই, মানে কোনো আপনি পেমেন্টের কোনো মেথড অ্যাড করবেন না, এটা আপনি যোগাযোগ করবেন মেসেঞ্জারে, এরপরে মানে এটা কোনো বেচা কেনার ইয়া হইতে পারে না। এখন যখন আপনি এই ইয়াটা অ্যাড করতেছেন তখন এই প্রোডাক্টগুলা কাস্টমার ইয়া অনুযায়ী পাইতেছে না। আপনি মনে করেন একটা কাপড়ের ইয়া আপনি অ্যাড রান করলেন, অ্যাড রান করার পরে যে কেউ ওটা দেখে তার মনে হইতে পারে যে আরে আমার তো একটা, যেমন ফেব্রিক লাইফের মধ্যে আমার একটা ট্রাউজারের অ্যাড দেখছি, এখন ট্রাউজারের ইয়াটা আমার ভালো লাগছে। এখন এমন হইতেই পারে যে আমার এই ইয়া থেকেই আমার একটা টি শার্ট লাগবে, আমার একটা হুডি লাগবে। তো ওই ক্ষেত্রে ওই ইয়ার মধ্যে ফেসবুকের প্রোফাইলের মধ্যে আমি একদম নিচে গিয়ে হুডিটা বের করব, এটা সম্ভব হয় না। এখন সম্ভব না হলে এখানে হলো আমাদের কন্টেন্ট ম্যানেজমেন্টটা লাগতেছে। আমরা এই এরকম একটা ই কমার্স সাইট যদি আমরা ইয়া করে রাখি, হ্যাঁ, এই ই কমার্স সাইটের মধ্যে দেখেন এই যে সেক্টরটা,
এই যে দেখেন এখানে বিভিন্ন কভার, পাওয়ার ব্যাংক, তারপরে এই যে ইয়াগুলা ক্যাটাগরাইজ করা থাকবে সব কিছু। এই যে দেখেন ওয়াচ, পিসি, মাউস, মোবাইল, ল্যাপটপ, কিবোর্ড। এর থেকে আমি যেইটার ইয়াতে ঢুকি, ইন্টেনশনে ঢুকি, আমার ঘড়ি লাগবে, আমি ঘড়িতে ঢুকে সবগুলো ঘড়ি দেখতে পারবো। পিসিতে এই ইয়াটা আমাদের কন্টেন্ট ম্যানেজমেন্ট ছাড়া পাওয়া যায় না। এখন কন্টেন্ট ম্যানেজমেন্টের জন্য এই জন্যই হলো আমাদের ওয়েবসাইটটা দরকার হয় ডিজিটাল মার্কেটিংয়ের জন্য। ডিজিটাল মার্কেটিংয়ে যখন আপনার কোনো একটা অ্যাড ক্যাম্পেইন করবেন, অ্যাড রান করবেন, তখন আপনার ওয়েবসাইটটা দরকার হয়। কারণ ওয়েবসাইটের মধ্যে হলো আনলে একটা কাস্টমার সে কোথায় কোথায় ঘুরতেছে, কি কি ইয়া করতেছে, ওইখান থেকেই গুগল আর ফেসবুকের মেটা আপনার ইয়াগুলা বুঝে যে আপনার ইন্টারেস্টটা কোথায়। যেমন আমাদের একটা অ্যাড যখন ক্যাম্পেইন করি, তখন আমাদের ওয়েবসাইটটা আর আমাদের যে ফেসবুকের প্রোফাইল যেটাতে গিয়ে আমি রান করতেছি, দুটো কানেক্ট করা থাকে। এটা কানেক্ট করা থাকার কারণে হয় কি, আমাদের ওয়েবসাইটে ঢুকার পরে কাস্টমার কিভাবে ঢুকছে, সে কি বাটনে ক্লিক করে ঢুকছে, সে কি সার্চ করে ঢুকছে, না কিভাবে ঢুকছে, এটাও ইয়া করে। তারপরে সে ঢুকা কি কি প্রোডাক্ট ভিজিট করছে, কি কি ক্যাটাগরি ভিজিট করছে, ওইটাও সে দেখে। ওই অনুযায়ী সে করে কি, যখন পরবর্তীতে দেখবেন যে আপনি একটা টি শার্টের এড দেখছেন, আর পরবর্তীতে আপনার টি শার্টের আসতেই আছে, এটা এইভাবেই কাজ করে। যখন আপনার সে ল্যান্ডিং পেজে নিয়ে যায় ওয়েবসাইট, তো অবশ্যই মনে করেন যদি আপনি ফেসবুক পর্যন্ত থাকেন, তাহলে আপনি বুঝবেন যে সে বুঝবে যে আপনার টি শার্ট পছন্দ। হ্যাঁ, দারাজের মধ্যে দেখবেন কোন একটা প্রোডাক্ট ক্লিক করলে এটা আসতেই থাকে, এটারই একটা অ্যাড আসতে থাকে, অথবা এটার রকম এইরকম যে প্রোডাক্টের। এখন ওয়েবসাইট হলো আপনার এই ইয়াগুলো আপনি ট্র্যাক করতে পারবেন। কাস্টমার সে এটাতে ঢুকে সে কি কি করতেছে, তার ইন্টারেস্ট কি কি, সে এটাতে লগ ইন করছে কিনা, লগ ইন করার অ্যাটেম্প্ট নিছে কিনা, কোন কোন পেজ ঘুরছে, এই সব কিছু আপনি ট্র্যাক করতে পারবেন। এটা হলো আপনার ডিজিটাল মার্কেটিং ও ওয়েবসাইটের স্ট্র্যাটেজি। ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা হলো সিএমএস এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ওয়ার্ডপ্রেস জনপ্রিয় হওয়ার কারণ হলো ওয়ার্ডপ্রেস হলো একটা ওপেন সোর্স হওয়ার কারণে ওয়ার্ডপ্রেসের ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর পরিমাণে ডেভেলপার। যেমন ড্যাশবোর্ড দেখাই, এগুলো হলো প্লাগইনস, মানে বিভিন্ন রকমের ব্যাকএন্ডের জিনিসপত্র, যে ব্যাকএন্ডের সেটিংস অ্যাড করার জন্য প্লাগইনস ব্যবহার করা হয়। এক একটা প্লাগইনস এক একজন ডিজাইন করছে। এই যে দেখেন, বাই ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউটার্স, বাই অটোমেটিক অ্যান্টি স্প্যাম টিম, ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউটার, মানে এনে হাজার কোটি রকমের অর্গানাইজেশন আছে যারা এগুলো বানাইছে। এখানে টনস, মানে অভাব নাই ইয়ার, প্লাগইনসের অভাব নাই এখানে। আপনার এখানে হাজার কোটি কোটি প্লাগইনস, এই প্লাগইনস এত কিছু, এই সবগুলো আছে কারণ হলো এটার জনপ্রিয়তা বেশি, এগুলো ব্যবহার হয়। ওয়ার্ডপ্রেসের মতো এত প্লাগইনস, এত থিম আর কোথাও নাই, কারণ হলো ওইগুলো এত ব্যবহার হয় না, ওইগুলোর মধ্যে জন্য মানুষ বেশি ডেভেলপারও কাজ করে না। কিন্তু ওয়ার্ডপ্রেস ব্যবহার করার কারণে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা অনেক আগে থেকে, ওপেন সোর্স হওয়ার কারণে অনেক জনপ্রিয়তা আছে। আর জনপ্রিয়তা শুরু হওয়ার কারণ তখন থেকে হলো এটার ডিমান্ড বাড়তেছে। কারণ একজন চাইবে না যে আমি 4-5 বছর লাগে একটা ই-কমার্স সাইট বানাই, যেটা এখন 1 মাস 2 মাস 3 মাসেই কমপ্লিট করা যেতে পারে। এই জন্য হলো সে একদম ফুলি, বেশিরভাগ মানুষ এখন হলো সিএমএস এ ঢুকে, ওয়ার্ডপ্রেসে ঢুকার কারণে হইতেছে কি, তার খুবই কম সময় সে একটা ওয়েব ডেভেলপমেন্ট এর একটা পর্যায়ে নিয়ে যেতে পারতেছে। এখন এই কোটি কোটি ইয়া হওয়ার কারণে, প্লাগইনস, এরপর সেটিংসও একদম খুবই ফ্রেন্ডলি হওয়ার কারণে এইগুলা জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে। আর এটার জনপ্রিয়তা এখনো একদম চূড়ান্ত পর্যায়ে আছে। বর্তমানে অনেক বড় বড় কোম্পানি ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহার করে, আর অনেকজন করে না সিকিউরিটি ইস্যুর কারণে, কারণ ওয়ার্ডপ্রেসটা অবশ্যই নিজস্ব না। আচ্ছা,
ওয়ার্ডপ্রেসের মধ্যে কিছু সিমিলারিটিস আছে ফেসবুকের সাথে। পোস্ট, পেজেস, মিডিয়া, এলিমেন্ট, থিম, প্লাগইন। আচ্ছা, এই কয়েকটা জিনিস। প্রথম হলো পোস্ট। পোস্ট হলো যাই, এই যে ওয়ার্ডপ্রেসের একদম উপরে কিছু ইয়া থাকবে, এর মধ্যে 1 নম্বরে থাকবে পোস্ট। পোস্ট হলো, মনে করেন আমরা ফেসবুকে পোস্ট করি না, একদম সিমিলার। এটা হলো একটা যে কোনো রকম পোস্ট। এখানে আমরা যদি চাই অ্যাড নিউ পোস্ট করতে, পোস্ট হলো আমরা যে কোনো রকমের ব্লগ অথবা আমরা কোনো রকমের আমাদের ইয়াটাই ধরি না, এই যে ইয়াটা পেজটা, আমি এই সব কিছু এখন যদি কপি করে একটা ওয়ার্ডপ্রেসের পোস্টের মধ্যে আপলোড করি, মনে করেন এখান থেকে এতটুকু কপি করলাম, যে পোস্টের মধ্যে টাইটেল দিলাম ওয়ার্ডপ্রেস, আর টাইটেলের নিচে এখানে আমি আমার কপি করাটা পেস্ট করে দিলাম। ভাই ওই যে আছে না এক্সেল শীটটা থেকে ওটা থেকে কপি করা যায় না স্যার, কপি ব্লক করা, কপিং পেস্টিং কন্টেন্ট আচ্ছা, আমি যে কোনোখান থেকে যদি কোনো কিছু কপি করি, সবই কপি করে পোস্ট করলাম। কারণ আমার কোনো একটা ডাটা যেটা আমার পাবলিশ করা যাবে, ছোট খুবই ছোট ডাটা, বড় ডাটা ইয়ে করা যাবে, পাবলিশ করলাম। এই যে আমাদের ওয়েবসাইটে এখন এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ইয়া হয়ে গেছে। এটা এখন আমি যে কোনোখান থেকে ফোনে হোক ল্যাপটপে হোক এই ইয়াটা আমি দেখতে পারতেছি। এখন মনে করেন আমি এই যে ক্লাসের মডিউল, আমি চাইলে এটা এখন এখানে ইয়াটা পেস্ট করে আমি মডিউলটা অনলাইনে ওয়েবসাইটের মধ্যে আপলোড করে দিতে পারতেছি। এটা হলো পোস্টের মাধ্যমে করা যাইতেছে। পোস্টের মাধ্যমে হলো আপনার যা যা ইয়া আসে, যা আপনার ওয়ার্ল্ড ওয়াইড কিছু ডকুমেন্ট, হয়তো পারে আপনি কোনো গল্প লেখেন, কোনো ব্লগ লেখেন, ওই ক্ষেত্রে এই সব কিছু হলো আপনার এই পোস্টের মধ্যে লেখা হয়। পোস্ট হলো ওয়ার্ডপ্রেস ওয়ান অফ দি কন্টেন্ট, যেটা হলো ব্লগিং এর ক্ষেত্রে, বিশেষ করে এটা একটা ব্লগিং এর ইয়াতে ব্যবহার করা হয়। এটা হলো পোস্ট। আচ্ছা, পেজেস হলো মনে করেন এই যে এটা একটা পেজ, পুরোটা একটা পেজ। এই যে shop.upperskill.com এই পুরোটা হলো একটা পেজ। এখন এটার মধ্যে আরো, যেমন আমি ঢুকলাম পোর্টফোলিওতে, ঢুকলাম, এই দেখেন shop.upperskill.com/portfolio। এই যে এটা কিন্তু একটা ডিফারেন্ট ইয়া না, এটাও একটা পেজ, এটা একটা আলাদা পেজ। তারপরে অ্যাবাউট আস, এই যে এটা একটা আলাদা, আরো একটা আলাদা পেজ, যেখানে অ্যাবাউট আস সম্পর্কে ইয়া আছে, এটাও একটা পেজ। প্রত্যেকটা মানে আলাদা আলাদা এই ইয়াতে থাকবে, এই সবগুলো হলো পেজ। এখানে অনেক রকমের পেজ আছে। এই এটা যেহেতু এটা হলো এটা হলো ডাইনামিক ওয়েবসাইট, যেটার মধ্যে অনেক রকমের পেজ থাকবে। এই সব কিছু হলো আমাদের পেজ। যেমন রিয়েল এস্টেটের একটা ইয়ে আছে, এই পেজগুলা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ডিজাইন করা হয়েছে। ইন্ডিভিজুয়ালি ডিজাইন করার কারণে প্রত্যেকটা পেজের আলাদা আলাদা কোড, আলাদা আলাদা পেজ এডিটিং সেক্টর। এটা এমন না যে আমি এই পেজ থেকে একটা কিছু চেঞ্জ করতেছি অন্য পেজে চেঞ্জ হতেছে, এমন না। প্রত্যেকটা আলাদা আলাদা পেজ, এটার মধ্যে যা যা লিঙ্ক করা আছে সব লিঙ্ক থাকবে। এগুলো হলো পেজ। এই প্রত্যেকটা পেজ এই ইয়াতে এখানে এই যে পেজেস অপশন আছে একটা, এখানে গেলে আমরা দেখবো যে আমাদের কতগুলো পেজ আছে। এই যে অ্যাবাউট পেজ আছে, কার্ট পেজ আছে, চেকআউট পেজ আছে, কন্ট্যাক্ট পেজ, হোম পেজ, মাই অ্যাকাউন্ট,
এগুলো প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে এডিট করতে পারবো, আলাদা আলাদা করে সবগুলো আলাদা। এই যে এখানে এডিটের অপশন আছে, সব কিছু হলো এই পেজ থেকে গিয়ে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা করে কাস্টমাইজ করব, নিজের মতো করে যা যা আপলোড করার সব আপলোড করব। তারপরে হলো মিডিয়া। মিডিয়া হলো আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা বিভিন্ন রকমের ছবি, ভিডিও, পিডিএফ যা যা আপলোড করি সব কিছু হলো মিডিয়া। এই যে দেখেন এই ওয়েবসাইটের মধ্যে যা যা আপলোড করা হয়েছে, যা যা ছবি এর মধ্যে আসে সবগুলো হলো মিডিয়া। অনেক রকমের মিডিয়া থাকতে পারে, এই সবগুলো আমাদের হলো, এই সবগুলো ছবি কোথায় আছে কি বলতে পারবেন? এটা আমাদের সিএমএস, এটা আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটের এই মিডিয়াগুলা ছবিগুলা কোথায় আছে? আমাদের ইন্টারফেসে, আমাদের ওয়েবসাইটের সামনে যে ওটা তো আছে, মানে এটা ব্যাকএন্ডে এই ছবিগুলোর আসল জায়গা কোথায়? ক্লাউড স্টোরেজ। এই সব ছবি আমাদের হোস্টিং এ আছে, যা বললাম যে আমাদের প্রত্যেকটা ডাটা আমাদের হোস্টিং এ আছে। এই ছবিগুলা আমি যদি হোস্টিং এ ঢুকে ফাইল ফোল্ডার একটু ঘাটাঘাটি করে এই ছবিটা পাওয়া যাবে, ছবিটা একটা না একটা জায়গায় আছে। এটা হলো মিডিয়া। অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের মধ্যে হলো কিছু সেক্টর আছে, থিম, প্যাটার্ন, কাস্টমাইজ উইজেট, মেনু, টেমপ্লেট, ফাইল এডিটর এটসেট্রা। প্রথমত আসলে থিম। থিম হলো একটা মোটামুটি ওয়ার্ডপ্রেসের ভালো একটা সেক্টর। ওয়ার্ডপ্রেসের প্লাগইনসের মতো এমন হাজার হাজার থিম আছে এবং থিম ডেভেলপার আছে। এগুলো একটারও ডেভেলপার সেম না, হয়তো একজন ডেভেলপার 5টা 10টা আপলোড করতে পারে, কিন্তু অনেক রকমের ডেভেলপার আছে যারা প্রতিনিয়ত এই ইয়াগুলা বানাইতে থাকে। এই যে থিমের ইয়াতে ঢুকলে দেখবেন আপনাদের এখানে অনেক রকমের থিম আছে, এই যে এরকম এরকম থিম আছে। কিন্তু থিমের মধ্যে একটা ব্যাপার কি, মানে এই যে একটা ওয়েবসাইট দেখতেছি, এটা এরকম না যে আমি থিমটাকে ইনস্টল করে অ্যাক্টিভেট দিলাম আমাদের ওয়েবসাইটে এরকম হয়ে যাইতেছে, এটা থিম না। থিম হলো তার একটা প্রিভিউ আছে, এই যে এই প্রিভিউটা হলো আমার যেই ডাটাগুলো আছে এই ডাটা অনুযায়ী এটা শুধু একটা আমার স্ট্রাকচার দিয়ে দিবে। এই যে নেভিগেশন বার, এই নেভিগেশন বারটার স্ট্রাকচারটা আমার দিয়ে দিবে, পিছনের ছবিটার এটা একটা স্ট্রাকচার আমার দিয়ে দিবে, এখানে একটা লেখা থাকবে এটা একটা স্ট্রাকচারটা আমার দিয়ে দিবে। কিন্তু আমার এই এলিমেন্টগুলা, এই যে ছবিগুলা, তারপরে যা যা ডাটাবেসগুলো আমার দিবে না। এটা হলো থিম। থিমের মধ্যে অনেক ইয়ে আছে যারা দেয়, বিভিন্ন থিম আছে যারা হলো এলিমেন্টগুলো দিয়ে দেয়, যে আমি একদম যেমন দেখতেছি, এই যে থিমটা যেমন দেখতেছি একদম সেম টু সেম, ইনস্টল করার পরে আবার সেম হয়ে গেল, এরকম দিয়ে দেয়। কিন্তু মোস্ট অফ এন ক্ষেত্রে হলো এমন দেয় না, শুধু একটা স্ট্রাকচার দিয়ে দেয়, যে এই স্ট্রাকচারের মধ্যে যেমন যারা একদম বেসিক ইয়াতে করছে অথবা যারা ফার্স্ট ব্যাচেরও আছে, তারা ওয়ার্ডপ্রেসের ক্লাসের শেষে সবাই চেষ্টা করছে একটা নিজের মতো করে একটা থিম আপলোড করতে। কিন্তু থিম আপলোড করার পরে কি হয়েছে, থিম যেমন দেখছিলেন এমন আসছে। এই যে একটা থিম, এই যে দেখেন থিমটা, এটা হলো থিমের ইন্টারফেস। আর এটা হলো আমি যদি থিমটা আপলোড করি এটা কেমন হবে, এমন কিচ্ছু নেই। এটা আমাদের না কোনো এলিমেন্ট আছে, না কোনো প্রোডাক্টের ক্যাটাগরিজ আছে, কিছু নাই। এটার কারণে হলো এই থিম আপলোড করাই শেষ না, থিমের পরেও আরো অনেক ইয়া করতে হয়। এই জন্য বেসিক ক্ষেত্রে, মানে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের এত ইয়া লাগতেছে না। তাই আমাদের হলো আমরা হলো একদম বেসিক যে সাইটগুলা, যেমন কিছু কিছু অর্গানাইজেশন আছে যারা এমন থিম প্রোভাইড করে যা আমাদের ইয়া ইম্পোর্ট করতে দেয়, কন্টেন্ট ইম্পোর্ট করতে দেয়। যেরকম এই যে ওয়েবসাইটটা, এটা কিন্তু কন্টেন্টগুলা কিন্তু আমার আপলোড করা না, এই যে ইয়াগুলা ছবিগুলো, এগুলো অবশ্যই যে ওয়েবসাইটটা বানাইছে সে বেস্ট ইমেজ এটার মধ্যে অ্যাড করছে এই অ্যাপিয়ারেন্সের জন্য। একটা জিনিস দেখেন, এই ছবিগুলোর মধ্যে সবগুলোর মধ্যে একটা হোয়াইটিশ, একটা হোয়াইট গ্রে, প্রত্যেকটা ছবির মধ্যে একটা সিমিলারিটি আছে, যেটা একটা অ্যাপিয়ারেন্সের কালার গ্রেডিং এর একটা ইয়ে আছে। এটার কারণে হলো এই জায়গাটা আমার একটা সুন্দর লাগতেছে। সুন্দর লাগার কারণ কি?
থিমের ভিতরে হলো কালার গ্রেডিং আছে, থিমেরও আর অনেক আছে। এখন ডেভেলপাররা হলো এই ছবিগুলো আমার অ্যাড করে দিছে যে এই ইয়াটা হলো বেস্ট অপশন এই জায়গাটার জন্য। এখানে যদি আমার এটা যদি এটার হোয়াইটটা সরাই দিলে এটা শুধুর মধ্যে যদি লাল হতো, এটার মধ্যে যদি নীল হতো, এটার মধ্যে কালারাইজ হইতে, তাহলে আমার এই ইয়াটা ততটা আকর্ষণীয় লাগতো না লাগার কারণ হলো কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে অবশ্যই একটা ওয়েব ডেভেলপারের কিছু ক্ষেত্রে মাথা রাখা লাগে। এই যে প্রোডাক্টগুলা ভালো লাগতেছে, কেন ভালো লাগতেছে দেখেন, এই প্রোডাক্টগুলোর মধ্যে এমন না যেটার মধ্যে অনেক রকমের কালার নাই, এগুলোর মধ্যে কিন্তু কালার আছে, অনেক কালার আছে। কিন্তু আমরা যখন কোনো একটা কিছু সার্চ করবো দেখবো কি ব্যাকগ্রাউন্ডের মধ্যে লাল হইতে পারে, ব্যাকগ্রাউন্ডের যে কোনো ইমেজ হইতে পারে। যেমন আমি ল্যাপটপটা ছবি তোলার পরে এখানে কালো পিছনে একটা ইয়া থাকে, কিন্তু প্রত্যেকটা ইমেজ এখানে দেখেন সাদা ব্যাকগ্রাউন্ড। সে প্রত্যেকটা জিনিস এমনভাবেই বানায় আমারে দিছে যেন এই ওয়েবসাইটটা একটা পারফেক্ট লুক আসে। আমি এখন আপনার যে কোনো কেউ যদি এখন যদি আমি এটা ডেলিভার করে দেয় না, তখন যখন এই ছবিগুলা সরায় নিজের মতো করে বিভিন্ন রকমের র্যান্ডম ছবি দিবে, তখন এই ইয়াগুলা এতটা আকর্ষণীয় লাগবে না। ওই ক্ষেত্রে থিমিং এর মধ্যেও আর অনেক ক্ষেত্রে মাথার ইয়া রাখা লাগে। আচ্ছা, অ্যাপিয়ারেন্সের মধ্যে আরো কিছু সেক্টর আছে। অ্যাপিয়ারেন্সের মধ্যে প্যাটার্নের মধ্যে যদি যাই, প্যাটার্নটা একটু অ্যাডভান্স লেভেলের। এটা সাধারণত বেসিক কেউ প্যাটার্ন লাগে না, তাও প্যাটার্নের একটা পরিচিতি আমি দিয়ে দিই। প্যাটার্ন হলো মনে করেন দুইটা জিনিস, দুইটা পোস্ট, দুইটা পেজ, একটা আরেকটার সাথে কিছু লিঙ্ক করা থাকবে। কিছু লিঙ্ক, যেমন এটার ইন্টারনাল কোনো একটা টেক্সট আমি একটাতে চেঞ্জ করলে এটা প্যাটার্ন ওয়াইজ কয়েকটা জায়গায় চেঞ্জ হয়ে যাইতেছে, এটা হলো একটা প্যাটার্ন। এরকম কিছু প্যাটার্ন ক্রিয়েট করা যায় যখন আপনি একদম ফুল প্রফেশনাল একটা এডিট করতে যাবেন, তখন হলো আপনার কিছু প্যাটার্ন অ্যাড করা লাগবে। মনে করেন একটা আপনার ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে দিয়েছেন ওয়েবসাইট, তখন হলো আপনার ক্লায়েন্টরা আপনার করবে যে আমি একটা, এখানে অনেক রকমের প্রথম বলছি এটা ডাইনামিক ওয়েবসাইট, এটা অনেক রকমের পেজ আছে। এখন আপনি যদি চান যে এই ওয়েবসাইটটা আমি ক্লায়েন্টে হ্যান্ড ওভার করবো, তাহলে আপনার ক্লায়েন্ট অবশ্যই একটা টেক্সট চেঞ্জ করতে গেলে প্রত্যেকটা পেজে গিয়ে টেক্সট চেঞ্জ করবেন। প্রত্যেকটা পেজে গিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা করে এডিট করবে না। সে অবশ্যই চাইবে যে সে কোথাও গিয়ে একটা চেঞ্জ করবে, সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। ওই ক্ষেত্রে হলো আমাদের এই প্যাটার্ন ফলো করতে হবে, যেটা আমাদের আপাতত বেশি ক্ষেত্রে লাগে না, কারণ আমাদের যে থিম হলো আমাদের ইনবিল কিছু প্যাটার্ন অফার করে, যেগুলো আমরা ইউজ করা লাগে। যখন আমরা আবার নিজস্ব করে কাস্টমাইজ করতে যাব, যখন আমরা মনে করেন থিমের বাইরে গিয়ে ক্লায়েন্টের বিভিন্ন রকম ইচ্ছা পূরণ করতে যাব, যেমন আপনি একটা ওয়েবসাইট রান করছেন, ক্লায়েন্টের দিচ্ছেন, ক্লায়েন্ট এরপরের দিন বলবে যে 6 টাকা না 7টা লাগবে, তখন হলো আপনার এই ইয়াতে হাত দিতে হবে, যে ইন্টারনাল জিনিসগুলো এগুলোতে হাত দিতে হবে, যেটা ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার লাগবে না। এটা অবশ্যই ওয়েব ডেভেলপমেন্টে যদি শিখতে যান তাহলে এটা আপনার থাকবে। আপনার কাস্টমাইজ অপশনটা হলো ওয়ার্ডপ্রেসের একটা বেসিক একটা কাস্টমাইজেশন সেক্টর, যেটার মধ্যে যেমন কিছু জিনিস, যেমন লোগো, এটাও একটা প্যাটার্নের অন্তর্ভুক্ত। যেমন এই লোগোটা, এই নাম্বারটা, এরপরে এই ইমেল অ্যাড্রেসটা, এরপরে আরো বেসিক যা আছে, নিচেও ফুটারের মধ্যেও কিছু ডাটা আছে, আপার স্কিল, এই ডাটাগুলা হলো আমাদের এই কাস্টমাইজের ভিতরে গিয়ে দেওয়া। কাস্টমাইজের মধ্যে হলো আমাদের বেসিক যেই ইয়াগুলা, যেমন এই ব্যানারের ছবিটা, এটা কাস্টমাইজের মধ্যে প্রোভাইড করা থাকবে, এটা চেঞ্জ করা যাবে। এরপরে উপরের এই এটা প্রোভাইড করা থাকবে, এটা চেঞ্জ করা যাবে। এই সব কিছু হলো আমাদের কাস্টমাইজ গিয়ে, মানে বেসিক একটা ওয়েবসাইটের বেসিক সব কিছু চেঞ্জ করতে গেলে আমাদের কাস্টমাইজ ইউজ করতে হয়। এই কাস্টমাইজটা হলো আমাদের অ্যাপিয়ারেন্সের মধ্যে পড়ে, যেহেতু এটাতে দেখবেন হলো যে বেসিক ডাটাগুলো সব ঠিক আছে, এগুলো সব কাস্টমাইজ থেকে ঠিক করা। প্লাগইনস হলো একটা বড় সেক্টর, যেটা আপনার অবশ্যই লাগবে।
প্লাগইনস দিয়ে হলো আমাদের ব্যাকএন্ডের কাজ বাড়ায়। একটা ওয়ার্ডপ্রেস একদম প্রথম যখন ইনস্টল করা হয়, ফ্রেশ ইনস্টলেশন, তখন এটার মধ্যে কিছুই থাকে না, একটা একদম র্যান্ডম একটা খালি পেজ, এটার মধ্যে হয়তো হ্যালো অথবা এরকম কিছু টেক্সট থাকে, কিছু পোস্ট থাকে, এরকমই একদম ব্ল্যাঙ্ক থাকে। তখন ড্যাশবোর্ডের মধ্যেও কিছু থাকে না। আমি যদি এটা ড্যাশবোর্ডে যাই, এর মধ্যে দেখেন এই যে কিছু কিছু জিনিস, আস্ট্রা, কার্ড ফ্লো, ই-কমার্স, পেমেন্ট, তারপরে থিমের ভিতরে ওই কিছু কিছু জিনিস, এইগুলা হলো আমাদের ইনবিল্ট থাকে না, ইনবিল্ট খুবই কম অপশন থাকে। ওইগুলা অ্যাড করার জন্য হলো আমাদের এই প্লাগইন সেট করতে হয়। প্লাগইনস হলো আমাদের মনে করেন ব্যাকএন্ডের, যেমন আমার এই ওয়েবসাইটটা এটা একটা কন্টেন্ট ম্যানেজার। আমরা যখন একটা ওয়ার্ডপ্রেস ফ্রেশ ইনস্টল করি তখন হলো এটা একটা কন্টেন্ট, নর্মাল কন্টেন্ট ম্যানেজমেন্ট থাকে, এখানে আপনি পোস্ট করবেন, পেজ বানাবেন, এরকম থাকে। এটার মধ্যে তখন সে প্রোডাক্ট চিনবে না, যে আপনি প্রোডাক্ট অ্যাড করে দেবেন, প্রোডাক্টে সে কন্টেন্ট হিসাবে নিবে না। এখন প্রোডাক্টে আপনি কন্টেন্ট হিসাবে নেওয়ার জন্য আপনার একটা প্লাগইন সেট করতে হবে। ই-কমার্স নামে একটা প্লাগইন আছে, যেটা অ্যাড করার পরে আপনার এই ওয়েবসাইটটা একটা ই-কমার্স ওয়েবসাইট, এটা সে চিনবে। এই ওয়েবসাইটটা বুঝবে যে এটা একটা ই-কমার্স ওয়েবসাইট। যেমন এই যে ই-কমার্সের ভিতরে কি আছে, হোম, অর্ডার, কাস্টমার, কুপন, রিপোর্ট, সেটিংস, স্ট্যাটস, এগুলো অবশ্যই দেখে বুঝতেছেন যে এটা ই-কমার্সের করা সবকিছু। তারপরে প্রোডাক্ট, এটা ই-কমার্সের আন্ডারে এই প্রোডাক্ট, অল প্রোডাক্ট, অ্যাড এ নিউ প্রোডাক্ট, ক্যাটাগরি, ট্যাগ, অ্যাট্রিবিউটস, এই সব কিছু হলো ই-কমার্সের। এটা সব কিছু আসতেছে হলো আমার এই আলাদা যে বাইরে থেকে যে প্লাগইনস অ্যাড করছি, এই প্লাগইনসের অপশন হলো এগুলো। বিভিন্ন রকমের প্লাগইনস অ্যাড করা হয়েছে। একটা ওয়েবসাইট করার জন্য অনেক রকমের প্লাগইনস লাগে, যে কোনো, যেমন আমি একটা আমার ওয়েবসাইট এসইও করবো, এটার জন্য আমার প্লাগইনস লাগবে। এই যে দেখেন এখানে মোটামুটি ভালো পরিমাণের 1 2 3 4 5 6 7টা প্লাগইন সেট করা আছে। ওখানে আরো প্লাগইনস লাগবে যেগুলো একটু প্রফেশনাল। যেমন আমি আমার লাস্ট যে প্রজেক্টটা ডান করছি ওটাতে মোট 28টা প্লাগইন ছিল, লাগছে। মনে করেন কাস্টমার ডিমান্ড অনুযায়ী এক এক রকম কাস্টমার যে কোনো কিছু ডিমান্ড করতে পারে। আমি লাস্ট প্রজেক্ট শেষ করতেছি, তখন কাস্টমার আমার কাছে ডিমান্ড করছে যে আমার কয়েন সিস্টেম লাগবে। দারাজের মতো কয়েন আছে না, একটা প্রোডাক্ট পারচেস করার বলে আমাদের কিছু কয়েন দেয়, যেটা আমি পরে ইউজ করতে পারি টাকা কমানোর জন্য। তার কয়েন সিস্টেম লাগবে, কয়েন সিস্টেমের জন্য 3-4টা লাগছে, প্লাগইনস লাগছে। এরকম প্রত্যেকটা সেক্টরে হলো আপনার প্লাগইনস লাগবে। মনে করেন আপনি কিছু অ্যাড করবেন, আপনার কোডিং করে যে অ্যাড করতেন, এটা হলো আপনার প্লাগইনসের মধ্যে হলো আপনি একটা প্লাগইন সেট করবেন, এই কোডটা আপনার অটোমেটিক অ্যাড হয়ে যাইতেছে, এটা হলো প্লাগইনস। সেটিংস হলো এই ওয়েবসাইটটার বেসিক কিছু চেঞ্জ করার জিনিস। যেমন বেসিকের মধ্যে হলো আছে যেমন জেনারেল সেটিংস, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, এই সব কিছুর হলো আলাদা আলাদা সেটিংস আছে। এই সেটিংসগুলো অ্যাড করার জন্য সেটিংসগুলো দেওয়া হয়েছে কারণ হলো এই পুরাটা ইয়ার মধ্যেও আবার কিছু সেটআপ আছে যেগুলো আমাদের, যেমন সেটিংস আছে ইয়ার মধ্যেও। ই-কমার্সেও কিন্তু একটা সেটিংস আছে। ই-কমার্সের সেটিংসটা কি? ই-কমার্সের সেটিংসটা হলো এই ইয়ারটার মধ্যে আমরা ভার্চুয়াল যে প্রোডাক্টগুলো আমরা অ্যাড করছি, এই প্রোডাক্টের কি কি সেটিংস আমাদের লাগবে, আমরা কি কি জিনিস চেঞ্জ করতে চাই, ডিফল্ট যে ইয়াগুলা, এই সব কিছু থাকবে এখানে। এখানে কি আছে? ওয়েট ইউনিট, কেজি, ডাইমেনশন ইউনিট, সেন্টিমিটার, রিভিউ, ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্টের রিভিউ শো করবে কিনা এটাও দেখাই দিচ্ছে, প্রোডাক্টের রেটিং শো করবে কিনা এটারও অপশন আছে। তারপর শিপিং, পেমেন্ট, অ্যাকাউন্ট, তারপর ইমেল, ইন্টিগ্রেশন, সাইট ভিজিবিলিটি, অ্যাডভান্স, এই সব কিছু হলো আপনার ওয়েবসাইটটার যে ফান্ডামেন্টাল যে কিছু চেঞ্জগুলা, এই চেঞ্জগুলা ডিপেন্ড করে হলো এই সেটিংসের উপরে। সেটিংস থেকে অবশ্যই আপনারা দেখেন কান্ট্রি, স্টেট, এটা কোন কান্ট্রির, বাংলাদেশ, কুমিল্লা দিয়ে দিলাম। তারপরে 35 এটা দিয়ে দিলাম। এই সেটিংস থেকে এটা আমি চেঞ্জ করে দিয়েছি, মানে ওয়েবসাইটের কান্ট্রি, কারেন্সি,
তারপরে নিচেই থাকবে কারেন্সি থাকবে। এই সব কিছু চেঞ্জ করার জন্য হলো কারেন্সি US ডলার দেওয়া, টাকা, কারেন্সি পজিশন টাকার হলো রাইট উইথ স্পেস, সেভ চেঞ্জ করলাম। দেখেন এখন আমাদের এই ডলারটা গিয়ে এখানে টাকার সিম্বল আসছে। এখন আমাদের প্রত্যেকটা জায়গায় যা যেখানে যেখানে ডলার ছিল সবগুলো এখন টাকা। হলো সেটিংসে গিয়ে হলো আমরা এই ওয়েবসাইটের যে ফান্ডামেন্টাল, এই ওয়েবসাইটটার তার রিজিয়ন চিনতে হলে, এই ওয়েবসাইটটার তার শিপিং অ্যাড্রেসগুলো চিনতে হলে সব কিছুর জন্য তার সেটিংসে গিয়ে আমার এগুলো অ্যাড করতে হবে, অ্যাড করতে হইতেছে। কিভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কাজ করা হয়? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মধ্যে, এটা হয়তো আমার এটা লাস্ট টপিক হবে। ড্যাশবোর্ড হলো এই পুরাটা স্ক্রিন, এই যে স্ক্রিনটা, এই যে পেজটা, এই যে সাইডে অনেক অপশন আছে, তারপর অপশনে গিয়ে গিয়ে সবকিছু আমি ঠিক করতেছি, কাস্টমাইজ করতেছি, এটা হলো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড হলো আপনার এই পুরাটা পেজ। এটা কিন্তু আমার এমনিতে আসতেছে না, এমনিতে কিন্তু আসবে না, এটা কিন্তু লগ ইন করা। মনে করেন এই যে ওয়েবসাইটটা না, এটা কিন্তু সেম, এটা এই ওয়েবসাইটটাই সেম, কিন্তু এটার মধ্যে আমি যদি লগ ইন করি তাহলে হলো এই ড্যাশবোর্ডটা আমি ঢুকতে পারবো। এই ড্যাশবোর্ডটা হলো ব্যাকএন্ড, এটা হলো শুধু যে এই ওয়েবসাইট ডেভেলপ করতেছে শুধু তার জন্য এই ওয়েবসাইটটা। এই পেজের মধ্যে হলো আপনার ওয়েবসাইটের যত রকমের অ্যাডিং, ডিলিটিং, যত রকমের কাস্টমাইজেশন সব কিছু হলো ড্যাশবোর্ডে গিয়ে করতে হবে। ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে আপনার সব রকমের কাস্টমাইজেশন করবেন। আর ড্যাশবোর্ড ম্যানেজমেন্ট করার জন্য হলো আপনার কিছু ফান্ডামেন্টাল জিনিস বুঝতে হবে, যা অলরেডি বুঝাইছি, পোস্ট, মিডিয়া পেজ, কমেন্ট। এরপর এখানে কিছু সেক্টর থাকবে যেখানে এগুলো হলো সব প্লাগইনসের সেক্টর, যেগুলো আমরা আলাদা করে অ্যাড করছি। তারপরে অ্যাপিয়ারেন্স থাকবে, অ্যাপিয়ারেন্সের মধ্যে কি কি থাকে এটা সব দেখাইছি। প্লাগইনস, তারপর ইউজার্স আছে, আমি চাইলে এখানে ইউজার্স অ্যাড করতে পারবো। মনে করেন আমি এখানে অ্যাডমিন, এখানে অ্যাডমিন এরিয়া কি রোল কি, এখানে হলো অ্যাডমিন নাম দেওয়া। এখন আমি চাইলে আরো একটা অ্যাডমিন অ্যাড করতে পারবো, আরো একজন অ্যাড করতে পারবো যে এখানে লগ ইন করে সে এই সব কিছু ম্যানেজমেন্ট করতে পারবে। এখন ওই ক্ষেত্রে ইউজার্স হলো ব্যবহার করা হয়, যে আমি আমার ওয়েবসাইটের মধ্যে নতুন কোনো ইউজার, তারপরে নতুন কোনো যে কেউ অ্যাড করতে হলে আমাদের হলো ইউজার সেক্টর থেকে অ্যাড করতে হবে। আর হলো সেটিংস, যে আমি দেখালাম সেটিংসে ওয়েবসাইটের ফান্ডামেন্টাল সব কিছু করতে হবে। এটা হলো আমাদের প্রথম ক্লাস। সেকেন্ড ক্লাসে আমি ইনশাল্লাহ আপনারা একটা ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে আমি ডোমেন হোস্টিংয়ে অ্যাড করব, এবং ওইখানে কিভাবে একটা বেসিক আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু একটা ই কমার্স সাইট, যেমন এরকম একটা বেসিক ই কমার্স সাইট আপনি কিভাবে রেডি করব। এখানে কিন্তু এলিমেন্ট, এখানে আপনি সব কিছু নিজের এলিমেন্ট অনুযায়ী বসায় ইয়া করলে ওয়েবসাইট কমপ্লিট। এটা কিভাবে বানাবেন এটা আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বুঝাই দেবো, যে আমি শিখাই দেবো যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ফ্রেশ ইনস্টলেশন করতে হয়, কিভাবে এরকম একটা থিম আপলোড করে থিমের ভিতরে আপনার এই সব কিছু কন্টেন্টগুলো আপলোড করতে হয়, তারপর কিভাবে আপনার কালার গ্রেডিং ঠিক রেখে আপনার সব প্রত্যেকটা প্রোডাক্ট আপলোড রেখে ওয়েবসাইটের অ্যাপিয়ারেন্স ঠিক রাখবেন। এই সব কিছু আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা দেবো। আজকের ক্লাস এই পর্যন্তই। কেউ কোনো প্রশ্ন আছে? আপনি বলেন তো হোস্টিং কি? হোস্টিং মানে না পেজের নাম না, ওটা ডোমেন। হোস্টিং কি? ডোমেনের সাথেই ছিল হোস্টিং। হোস্টিং হলো নাম, ডোমেন নাম। হোস্টিং ভিতরে যেটা থাকে স্টোরেজ, আমাদের ক্লাউড স্টোরেজটা যেটার মধ্যে আমাদের প্রত্যেকটা ডাটা থাকতেছে, এটা হলো আমাদের হোস্টিং। আচ্ছা, তারপরে আপনি বলেন তো অ্যাপিয়ারেন্স কিসের জন্য ব্যবহার করা হয়?
অ্যাপিয়ারেন্সে কি করা হয় অ্যাপিয়ারেন্স সেক্টরে বলতে পারবেন? অ্যাপিয়ারেন্স সেক্টরে হলো থিম, কাস্টমাইজ এসব কিছু ইয়ে করা হয়। তারপরে প্লাগইনস কেন ব্যবহার করা হয়? আচ্ছা, প্লাগইনসের যে সেক্টরটা, এটা কি কাস্টমাররা দেখবেন নাকি আপনি দেখবেন? মানে ফ্রন্ট এন্ডের জন্য না ব্যাক এন্ডের জন্য প্লাগইনস? ব্যাক এন্ডের জন্য। আচ্ছা, আমাদের ওয়েবসাইট ফ্রেশ ইনস্টলেশন করার পরে আমি এটারে কিভাবে একটা ই কমার্স সাইটে ট্রান্সফর্ম করব, এটার জন্য আমাদের কি করা লাগবে? প্রথমত তো সে প্রোডাক্ট চিনবে না যে আমার এই প্রোডাক্টটা সেল করতেছি, এটা কোনো একটা ভার্চুয়াল প্রোডাক্ট সেল করতেছি না। থিম দিয়ে দেয় অ্যাপিয়ারেন্স, থিম হলো অ্যাপিয়ারেন্স সেক্টরে। প্লাগইনস লাগবে, ই-কমার্স নামে একটা প্লাগইনস লাগবে, যেটা দিয়ে আমরা হলো ই কমার্স সাইটটা মিলাপ দিতে পারবো। সবকিছু আমি একটা রিভাইন দিয়ে দেই। তারপরে কি আছে, পোস্ট কেন ব্যবহার করা হয়? পোস্টে কি করা হয়? পোস্টে তো ওই আপনি কোন একটা কপি করে ওটা কপি করে আমি কপি করছি, কিন্তু পোস্ট হলো আপনি ছবি ভিডিও এগুলো অ্যাড করতে পারবেন। অ্যাড করে এটার মধ্যে একটা ব্লগ সিস্টেম এখানে ইয়ে আছে, যেখানে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন, আপলোড করে রাখতে পারবেন। মিডিয়াতে হলো, আচ্ছা আমি সবকিছু নিজে রিভাইন করে দিই। মিডিয়াতে হলো প্রত্যেকটা ফাইল, প্রত্যেকটা ইমেজ, ভিডিও সবকিছু হলো মিডিয়াতে স্টোর থাকবে। এটার মধ্যে ঢুকলে আমাদের ওই পুরো ওয়েবসাইট কি কি ছবি ভিডিও ব্যবহার করা হয়েছে সবকিছু এখানে পাবো। পেজেস হলো আমাদের ডাইনামিক ওয়েবসাইটে যা যা পেজ আছে, যা যা ইয়া করে যে পেজগুলোতে আমরা ঢুকতে পারি, প্রত্যেকটা আলাদা ইন্ডিভিজুয়ালি পেজ সবকিছু এখানে ম্যানেজমেন্ট করার জন্য আছে। আচ্ছা, এরপর ই-কমার্স হলো আমাদের একটা ব্যাক এন্ডের প্লাগইনস, যে প্লাগইনস ব্যবহার করে আমরা এটার একটা ই-কমার্স সাইটে ট্রান্সফর্ম করব। প্রোডাক্টের মধ্যে এটা হলো ই-কমার্সের একটা সেক্টর। আচ্ছা, তারপরে অ্যাপিয়ারেন্সের মধ্যে হলো আমরা আউটবিল্ড ঠিক রাখবো, মানে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা ঠিক করবো। অ্যাপিয়ারেন্স যে ফ্রন্ট এন্ড বোঝায়, এই প্রত্যেকটা জিনিস হলো ফ্রন্ট এন্ডের জন্য। প্লাগইনস আমরা ব্যাক এন্ডের মধ্যে প্লাগইন সেট করবো বিভিন্ন রকমের সেটিং সেট করার জন্য। ইউজার্স দিয়ে আমরা সব কে ঢুকতে পারবে, কি হিসেবে ঢুকতে পারবে, ওই সব কিছু ম্যানেজমেন্ট করতে পারবো। আর সেটিংস হলো ওয়েবসাইটের ফান্ডামেন্টাল সব কিছু সেট করতে পারবো। এই আচ্ছা, ক্লাস এই পর্যন্ত।